আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অবশেষে দীর্ঘ ৯ বছর পর পাকিস্তানের বিপক্ষে টি-20তে জয়ের দেখা পেয়েছে। পাকিস্তানের বিপক্ষে সর্বশেষ টি-20 ম্যাচ জিতেছিল 2016 সালে। এরপর আমরা অনেক ম্যাচ খেলেছি, এমনকি মাস দুয়েক আগে পাকিস্তানের বিপক্ষে আমরা তাদের ঘরের মাঠে ৩-০ ব্যবধানে হেরেছিলাম বললেই চলবে না, খুব বাজেভাবে আমরা হেরেছিলাম। সেখান থেকে আমরা শ্রীলঙ্কাতে গিয়েছি, সেই শ্রীলঙ্কাতে সর্বশেষ টি-20 সিরিজ ২-১ ব্যবধানে জিতেছিলাম এবং সহজ জয় পেয়েছিলাম শ্রীলঙ্কাতে। তাদের ঘরের মাঠে আমরা প্রথম জয় পেয়েছি, প্রথম সিরিজ জয় পেয়েছি। সেখান থেকে আত্মবিশ্বাস নিয়ে আমরা বাংলাদেশের পাকিস্তানের বিপক্ষে মাঠে নেমেছিলাম এবং দীর্ঘ ৯ বছর পর আমরা পাকিস্তানের বিপক্ষে জয়ের দেখা পেয়েছি। এই জয়টা এতটা সহজ ছিল না। এই পথে আসা, এই জয়ের ধারাবাহিকতা ধরে রাখা বাংলাদেশের জন্য এতটা সহজ ছিল না। আমরা মূলত শ্রীলঙ্কার বিপক্ষে শেষ ২ ম্যাচ যেভাবে আত্মবিশ্বাস নিয়ে খেলেছিলাম, শেষ ২ ম্যাচ যেভাবে জয় ছিনিয়ে নিয়েছিলাম শ্রীলঙ্কার পক্ষ থেকে, ঠিক সেভাবে সেই আত্মবিশ্বাস নিয়ে আমরা পাকিস্তানের বিপক্ষে মিরপুরে মাঠে নেমেছিলাম। সেই মিরপুরে বাংলাদেশের বোলাররা দাপট দেখিয়েছে। মাত্র ১১০ রানেই তাদেরকে অল আউট করে দিয়েছে। বিশেষ করে শেষের দিকে তাসকিন আহমেদ হ্যাটট্রিক করেছিলেন উইকেটে। শুরুতে তিনি উইকেট পাননি, শেষের দিকে এসে কিন্তু তিনি হ্যাটট্রিক তুলে নেন, যার কারণে ১১০ রানে তাদেরকে আটকে রেখেছিল বাংলাদেশের বোলাররা। এমনি তো আমরা দীর্ঘ কয়েক বছর যদি আমরা খেয়াল করি, বোলাররা নিয়মিত তাদের কাজটা ঠিকঠাক করে আসতেছেন। শুধু বাংলাদেশের ব্যাটসম্যানদের জন্য সমস্যা, তাদের কারণে আমাদের ম্যাচ হারতে হচ্ছে, নানা রকম সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। তারা যদি আরেকটু দায়িত্ব নেয়, আরেকটু দায়িত্ব নিয়ে যদি তারা খেলে এবং আরেকটু আগ্রাসীন হয় ব্যাটিংয়ে, তাহলে বাংলাদেশ অনেক দূর এগিয়ে যাবে। এই বাংলাদেশের সেই আত্মবিশ্বাস আছে। বিশেষ করে বাংলাদেশের দুর্বলতা বলতে আছে মিডল অর্ডারের দুর্বলতা কাটিয়ে উঠতে হবে বাংলাদেশের ব্যাটসম্যানদের। মিডল অর্ডারে বর্তমানে তাহিদ হৃদয় আছে, জাকির আলী অনেক আছে, শামীম পাটোয়ারি আছে এবং শামীম পাটোয়ারি, জাকির আলী অনেক, তারা মোটামুটি ঠিকঠাক আছে। হ্যাঁ, কিংবা সেখানে মিডল অর্ডারে কিন্তু মেহেদী হাসান মিরাজও তাকে আজকে কিন্তু সে একাদশের সুযোগ পায়নি। তাহিদ হৃদয় আছে, তিনি কিন্তু খুবই একটু স্লো মোশনের রান নেন। আমরা দেখি শ্রীলঙ্কার বিপক্ষেও তেমন একটা দাপট দেখাইতে পারেনি। আজকেও তিনি 36 বলে 37 রান নিয়েছে মনে হয়। তো এখন তার উচিত ছিল 36 বলে 50 করা কিংবা 60+ করা, কিন্তু এটা টি-20 খেলেছে, ওয়ানডে না। কিন্তু বাংলাদেশ অল্প রানেই আটকে রাখছে বলে সেটা কিন্তু একটু ধামা চাপা পড়ে যাচ্ছে তাহিদ হৃদয় ইনিংসটা। আমরা তার আগে যদি খেয়াল করে শ্রীলঙ্কার বিপক্ষে তিনিও একই বল প্রতি রান নিয়েছেন, কিংবা তিনি একটু সুবিধা করতে পারেনি। এটা সত্য যে তিনি অনেকক্ষণ ক্রিজে আছেন, যতক্ষণ তিনি ক্রিজে থাকছেন ততক্ষণে কিন্তু 50 করে নেওয়ার দরকার ছিল তাহিদ হৃদয়ের, কিন্তু সেটা হয়নি। যাই হোক, 73 রানের একটা জুটি ছিল পারভেজ হোসেন ইমনের সাথে। পারভেজ হোসেন ইমন দুর্দান্ত ব্যাটিং করেছেন শুরু থেকেই। বাংলাদেশ শুরুতেই ব্যাটিংয়ে এসে কিন্তু শুরুতেই উইকেট পড়ে যায়। ওপেনার তানজিদ তামিম 1 রানে ফিরে যায় এবং লিটন দাস অধিনায়ক, তিনিও 1 রানে সাজ করে ফিরে যান। এরপর দলের হাল ধরেন পারভেজ হোসেন ইমন এবং তাহিদ হৃদয়। তারা কিন্তু 73 রানের একটা জুটি গড়ে তোলেন, যেটা জয়ের দ্বার প্রান্তে নিয়ে গিয়েছিল। শেষ পর্যন্ত তাহিদ হৃদয় ক্যাচ আউট হয়ে মাঠ ছাড়েন। এর আগেও কিন্তু আউট হয়ে যেতেন, যদিও বা ওরা ফিল্ডিং মিস না করতো। তাহিদ হৃদয়ের দুইটা ক্যাচ মিস করেছে, কিন্তু তারা যদি তাহিদ হৃদয়ের প্রথম ক্যাচটা যদি ওরা নিতে পারতো, তাহলে কিছুটা
চাপে চাপে পড়তো বাংলাদেশ, কারণ আমরা জানি বাংলাদেশ যদি উইকেট পড়া শুরু করে কিন্তু সেটা সিরিয়াল ধরে উইকেট ধরে রাখা মুশকিল হয়ে যায়। আমরা দেখেছি শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে টেস্ট কিংবা টি টোয়েন্টি শেষ 2 ম্যাচে টি-20 ভালো খেলেছে বাংলাদেশ। আমরা যদি এমনকি শ্রীলঙ্কার বিপক্ষে তেমন একটা উইকেট হারায়নি বাংলাদেশ শেষ 2 ম্যাচ। এর আগে আমরা যদি খেয়াল করি প্রথম টি-20 কিংবা ওয়ানডে কিংবা টেস্ট যদি খেয়াল করি দ্রুত উইকেট পড়ে বাংলাদেশের, যদি উইকেট পড়া শুরু করে সেই জায়গায় যদি আমার মনে হয় আজকে তা হয়েছে তো যদি প্রথম ক্যাচটা যদি ধরে ফেলতো তাহলে বাংলাদেশের জন্য হয়তো কিছুটা হলেও চাপে পড়তো, কারণ বাংলাদেশের বেড়ারা কিন্তু উইকেট ধরে রাখতে পারে না। সেই জায়গায় তাহিদ হৃদয় লাকি বলেই চলে, তিনি কিন্তু খুবই ভাগ্যবান যার কারণে তিনি চান্স পেয়েছেন এবং 73 রানের একটা দীর্ঘ সময় ধরে ক্রিজে ছিলেন। পারভেজ হোসেন ইমন দুর্দান্ত করেছিলেন, তিনি 34 বলে মনে হয় 56 রান করেছিলেন। এরপর তিনি খেলা শেষ করেই মাঠ ছাড়েন, তিনি কিন্তু ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন এবং অধিনায়কের কৃতিত্ব অবশ্যই দিতে হবে। দুর্দান্ত ক্যাপ্টেন্সি করেছেন, যদিও তার ব্যাট হাসেনি, তিনি মাত্র 1 রানে সাজ করে ফিরে যান, যেটা শুরুতেই একটু চাপে পড়েছিল বাংলাদেশ। মাত্র 7 রানে 2 উইকেট পড়ে যায়, সেখান থেকে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। অবশ্যই এখানে বোলারদেরও কৃতিত্ব আছে, বিশেষ করে মুস্তাফিজুর রহমান, তিনি 24টি বল করে 18টি ডট দিয়েছিলেন এবং 6 রান দিয়ে তিনি কিন্তু 4 ওভার করে 2টি উইকেট নিয়েছিলেন এবং তাসকিন আহমেদ শেষের দিকে এসে হ্যাটট্রিক। এবং এর আগে আমরা যদি খেয়াল করি নাইম শেখ কিংবা রিশাদ হোসেন দুর্দান্ত বোলিং করেছিলেন, সবাই উইকেট পেয়েছিলেন। আশা করি টানা 3 ম্যাচ জয় পেয়েছে বাংলাদেশ শ্রীলঙ্কার বিপক্ষে শেষ 2 ম্যাচ এবং পাকিস্তানের বিপক্ষে প্রথম 1 ম্যাচ, মোট টানা 3 ম্যাচ জিতে বাংলাদেশ দুর্দান্ত ফর্মে আছে বলেই চলে এবং এই জয়ের ধারাবাহিক বাংলাদেশকে অবশ্যই ধরে রাখতে হবে এবং আশা করা যায় বাংলাদেশ সিরিজ জিততে পারবে পাকিস্তানের বিপক্ষে, কিংবা পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করার সুযোগও আছে। যদি হোয়াইট ওয়াশ করার সুযোগ আছে এবং সিরিজ জিততেও পারে, তবে বাংলাদেশকে কিন্তু তাদের সেরাটা দিয়ে খেলতে হবে।